ওকে, এবার দেখো আমরা পরের যে অঙ্কটা করব সেটা হচ্ছে 4-এর দাগের খ। 4-এর দাগের ক্ষয়ের অঙ্কে কি বলা হয়েছে না, 4-এর দাগের ক্ষয়ের অঙ্কে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 18, 20, 24, 27 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 ভাগশেষ থাকবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 18, 20, 24, 27 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে প্রবলেমটাকে আমরা কিভাবে করব দেখি না। বলেছে কিছু সংখ্যা, প্রদত্ত 4টে সংখ্যা আছে, সেই 4টি সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে। প্রদত্ত 4টি সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে আমরা কি করব না, এই 4টি সংখ্যা 18, 20, 24, 27, 4-এর দাগের খ, 18, 20, 24, 27 এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য বা এই সংখ্যাগুলি দ্বারা ভাগ করলে তাহলে কি করতে হবে না, এদের লসাগু বার করব। প্রদত্ত সংখ্যা দ্বারা বিভাজ্য এটা থাকলে আমরা শিখেছি যে লসাগু করব। তাহলে আগে 2 দিয়ে 3 দিয়ে কোনো সংখ্যা দিয়ে যাবে না, 4 দিয়েও যাবে না, তো 2 দিয়ে 3টে সংখ্যাকে ভাগ করতে পারবো। তাহলে 2 দিয়ে 3টে সংখ্যাকে ভাগ করলে 9, 10, 12 আর 27কে আমরা ভাগ করতে পারছি না, তাহলে 27 থেকে গেল। ঠিক আছে, আচ্ছা পরেরটায় আমরা এবার আবার 2 দিয়ে করি, 9 রয়ে গেল, 5, 6, 27ও রয়ে গেল। এবার আমরা 3 দিয়ে করব, তাহলে 3, 5, 2, 9। আবার আমরা যদি 3 দিয়ে করি 1, 5, 2, 3, তাহলে লসাগু সমান আমরা কি পেলাম, লসাগু সমান আমরা পেলাম 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 2 গুণ 3। আচ্ছা, গুণ করার সময় আমরা একটা জিনিস একটু শিখে নিই, আমরা বারবার ক্লাসেও বলেছি এখনো বলছি যে যখন 5 আর 2 থাকবে এদেরকে আমরা গুণের মধ্যে নেব না। একটা 5 একটা 2 মানে হচ্ছে একটা 10-এর সমান, অর্থাৎ যা গুণফল আসবে এটা বাদে যা গুণফল আসবে সেটাকে আমরা 10 দিয়ে গুণ করব বা পাশে একটা শূন্য বসিয়ে দেবো। তাহলে এই গুণটা করা আমার জন্য অনেকটাই, তাহলে 3 3 9, 3 9 27, 27 4 108। তাহলে এই 1টার সাথে এই 10টা গুণ করে দিলে আমার 1080 হয়েছে। তাহলে লসাগু পেয়েছি এইটা। এবার শর্ত বলেছে যে প্রতি ক্ষেত্রে 11 ভাগশেষ থাকবে, তাহলে ভাগশেষ হচ্ছে আমার অতিরিক্ত, তাহলে এইটা ছাড়াও আরো অতিরিক্ত 11 থাকবে। তাহলে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে, ক্ষুদ্রতম সংখ্যা হবে 1080 যোগ 11 সমান 1091। ঠিক আছে, আচ্ছা তাহলে কি করল না, লসাগু করলাম, লসাগু করে সংখ্যাটার সাথে 11 যোগ করলাম, তার কারণ 11 ভাগশেষ থাকতে হবে প্রতি ক্ষেত্রে। পরে ইংলিশ মিডিয়ামটা দেখো, এটারই এই প্রবলেমটাকেই ইংলিশ মিডিয়ামে আমাকে বলেছে find the least number which when divided by 18, 20, 24, 27 leave a remainder 13 in each case। আচ্ছা, এখানে রিমাইন্ডারটা একটু বেশি বা রিমাইন্ডারটা বদলানো আছে 4b। তাহলে এখানেও একই প্রবলেম হবে, এখানেও কি করব, এখানেও আমরা 18, 20, 24, 27 দিয়ে নাম্বারটাকে ডিভাইড করব। 18, 20, 24, 27 দিয়ে নাম্বারটাকে ডিভাইড করব। এবার যে নাম্বারটা হবে তাহলে তারা নিশ্চয়ই এদের মাল্টিপলের কাছে থাকবে এবং সেই মাল্টিপলটা নিশ্চয়ই এদের কমন মাল্টিপল হবে। আর যেহেতু লিস্ট বলেছে তাই আমাকে লিস্ট কমন মাল্টিপল মানে এলসিএম করতে হবে।
তাহলে এলসিএম করার জন্য আমি এটাকে 2 দিয়ে ডিভাইড করলে 9, 10, 12, 27। এগেন যদি 2 দিয়ে করি 9, 5, 6, 27। 3 দিয়ে করলে 3, 5, 2, 9। এগেন 3 দিয়ে করলে 1, 5, 2, 3। তাহলে এলসিএম ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2 টু 3 ইকুয়াল টু, এই 5 ইন্টু 2টা করে দিলাম কারণ এটা একটা 10 কন্ট্রিবিউট করবে, আর আদারগুলো 3 ইন্টু 3, দ্যাট ইজ 27, 27 ইন্টু 2, 54, 54 ইন্টু 2, 108 and 10, তাহলে 080। Therefore, the least number is 1080 plus 10 as 13 is the remainder equal to 1093. Least number is that which when divided by when divided by 18, 20, 24, 27 leave remainder 13 in each case. বা আমি the required list number is that বা 1093 বলেও রেখে দিতে পারি, বাদ বাকি কিছু করার প্রয়োজন পড়বে না। পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন কি আছে? বেঙ্গলি মিডিয়ামে পরের প্রশ্ন আছে যে 7টি বই 5টি খাতার দাম একত্রে 1100 টাকা, 1100 টাকা। 7টি বই 7টি খাতার দাম একত্রে 1100 টাকা। এক জোড়া খাতার যদি 90 টাকা হলে বা এক জোড়া খাতার দাম যদি 90 টাকা হয় তাহলে একটি বইয়ের দাম কত? 4-এর গ। কি বলছে? তাহলে অঙ্কটা করি। মোট দাম আমাকে বলে দিয়েছে 1100 টাকা। তাহলে এক জোড়া খাতার দাম 90 টাকা হলে তাহলে এর মধ্যে আমার খাতা আছে 5টি, তাহলে 5টি খাতার দাম আগে বার করে ফেলো। তাহলে এক জোড়া সমান কতগুলো আমার জেনে রাখা দরকার? এক জোড়া মানে হচ্ছে 2টি। তাহলে 2টি খাতার দাম 90 টাকা হলে 90 টাকা হলে একটি খাতার দাম 90/2 টাকা সমান 45 টাকা, আর 5টি খাতার দাম 45 গুণ 5 টাকা সমান 225 টাকা হয়েছে। তাহলে এই 1100 টাকার মধ্যে খাতার দাম হচ্ছে 225 টাকা, বাকিগুলো কিন্তু আমার বইয়ের দাম। তাহলে 7টি বইয়ের দাম কত হবে? 7টি বইয়ের দাম হবে 1100 বিয়োগ 225 সমান 875 টাকা হয়েছে। তাহলে 7টি বইয়ের দাম 875 টাকা, তাহলে এখান থেকে একটি বইয়ের দাম আমি করে নিতে পারবো। একটি বইয়ের দাম 875, তাহলে 7 দিয়ে ভাগ করলাম সমান 1, 2, 3, 5, 5, 7, 35, 125 টাকা হয়েছে। তাহলে অতএব একটি বইয়ের দাম 125 টাকা। ঠিক আছে, হয়ে গেল। এটা ইংলিশ মিডিয়ামে কি আছে দেখি।
এটাই ইংলিশ মিডিয়ামে বলেছে কস্ট অফ 7 বুকস অ্যান্ড নোটবুকস ইজ রুপিস 1100 is 1100. If cost of a notebook is rupees 90, and then find the cost of each book. Okay. চলো আমাকে কি দিয়েছে না পেয়ার অফ নোটবুক বা এ পেয়ার ইকুয়াল টু 2 পিসেস তাহলে 2 pieces of notebook costs rupees 90 তাহলে 1 pieces of notebook cost rupees 90 by 2 and 5 pieces of notebook cost rupees 90 by 2 into 5 equal to rupees 225 হয়েছে তাহলে this 225 is the part of rupees 1100. Okay, therefore so cost of 7 books is rupees 1100 থেকে এই 225 টাকে আমি মাইনাস করে দিলাম এই 1100 এ 7 বুক and 5 নোটবুকস এর কস্ট সেখান থেকে আমি যদি মাইনাস করি তাহলে পাবো রুপিস 875 রুপিস 875 তাহলে কস্ট অফ one book is rupees 875 by equal to rupees 125. Therefore, cost of each book is rupees 125. হয়েছে এইটুকু করব এর বাইরে কিন্তু আমার কিছু করার প্রয়োজন পড়ছে না আমার যতটুকু কাজ আমি যদি ততটুকু করে দিয়ে দিতে পারি তাহলেই আমাকে ফুল মার্কস দিতে বাধ্য অতিরিক্ত করারও দরকার নেই আর অতিরিক্ত বাইরে লেখারও প্রয়োজন নেই ওকে চলো পরে আমরা নেক্সট অঙ্কটা যাই বাংলা মিডিয়ামের পরের অঙ্ক কি না ঘয়ের অঙ্ক বলেছে ক্লাসের 15 জন ছাত্রছাত্রীর গড় বয়স 30 কিলোগ্রাম একটা ক্লাসের 15 জন ছাত্রছাত্রীর গড় ওজন 35 কিলোগ্রাম তার মধ্যে তাদের শিক্ষকদের ওজন যদি 67 কিলো হয় তাহলে শিক্ষক সহ ক্লাসের সকল ছাত্রছাত্রীর গড় ওজন কত ঠিক আছে তাহলে কিভাবে করব তাহলে আমাকে গড় দিয়ে দিয়েছে তাহলে ক্লাসের শিক্ষক সহ সকলের মোট ওজন বার করতে হবে তাহলে শিক্ষকের মোট ওজন বার করার আগে প্রয়োজন ছাত্রছাত্রীর গড় ওজনটা বার করে নেওয়া খুব জরুরি তাহলে 15 জন ছাত্রছাত্রীর গড় ওজন 35 কিলোগ্রাম তাহলে 15 জন ছাত্রছাত্রীর মোট ওজন কত হবে 15 জন ছাত্রছাত্রীর মোট ওজন 15 গুণ 35 কিলোগ্রাম সমান গুণ করো 5 15 75 হাতে 7 3 15 45 সাথে 52 তাহলে 525 কিলোগ্রাম হয়েছে এবার বলেছে তাদের শিক্ষক সহ গড় চেয়েছে তাহলে শিক্ষক সহ যদি গড় চেয়ে থাকে আমাকে কিন্তু শিক্ষক সহ মোট ওজনটাও বার করতে হবে তাহলে শিক্ষক সহ সকল ছাত্রছাত্রীর মোট ওজন কত সকল
ছাত্রছাত্রীর মোট ওজন 525 যোগ শিক্ষকের ওজনটা যোগ করলাম 67 কিলোগ্রাম 67 কিলোগ্রাম সমান 2 9 5 592 কিলোগ্রাম হয়েছে। এবার আমার কাছে গড় ওজন, তাহলে শিক্ষক সহ সকল ছাত্রছাত্রীর সংখ্যাকে বলে ফেলি। সংখ্যা হচ্ছে 15 জন ছাত্রছাত্রী, একজন শিক্ষক সমান 16 জন। তাহলে শিক্ষক সহ সকল ছাত্রছাত্রীর গড় ওজন এবার বার করব। শিক্ষক সহ সকল ছাত্রছাত্রীর গড় ওজন 592 ভাগ 16 কিগ্রা। আর করো 16 দুগুণে 32, 3 ষোলো 48, 1 1 2, 7 16 112, তাহলে 37 কিগ্রা। অতএব শিক্ষক সহ সকল ছাত্রছাত্রীর গড় ওজন, শিক্ষক সহ সকল ছাত্রছাত্রীর গড় ওজন 37 কিলোগ্রাম হয়েছে। আচ্ছা, এটাকেই আমরা এবার ইংলিশ মিডিয়ামে দেখে নিই। এটাকে ইংলিশ মিডিয়ামে কি বলা হয়েছে না, ইন এ ক্লাস অ্যাভারেজ ওয়েট অফ 15 স্টুডেন্ট, ইন এ ক্লাস অ্যাভারেজ ওয়েট অফ 15 স্টুডেন্ট ইজ 35 কিলোগ্রাম। Weight of their teacher is 67 kilogram বা কেজি. What is the average weight of all students including their teacher? Okay, তাহলে 4D কি করব না, in a class average weight of 15 student is 35 kilogram. তাহলে average weight of 15 students is 35 kg. তাহলে total weight of 15 students is 15 into 35 kg equal to 525 kg. Now total weight of all students including their teacher is, তাহলে 525 স্টুডেন্টদের ওয়েট ছিল, সেখান থেকে আমি 67 অ্যানাদার অ্যাড করলাম ফর দ্য টিচার ইকুয়াল টু 92 কেজি। এখন সব মিলিয়ে স্টুডেন্ট সহ টিচার কতজন আছেন, তাহলে টোটাল বা দেয়ার আর নাও 15 plus 1 equal to 16 person. তাহলে অ্যাভারেজ কি হবে, অ্যাভারেজ ওয়েট বা নাও average weight of all students including their teacher is, তাহলে sum of the weight that is 592 by 16 persons kg equal to 37 kg. Therefore
average weight of all students including their teacher is 37 কেজি। হয়েছে? খুবই সিম্পল। আমি যদি ধাপে ধাপে করি তাহলে দুটো কি তিনটে ধাপেই কিন্তু আমার অঙ্কটা হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবার পরের অঙ্কটা দেখো, উঙার দাগের 4 দাগের উঙা। 4 দাগের উঙায় কি বলছে? 4 দাগের উঙায় বলছে 48 জন কৃষক 25 দিনে 15 বিঘা জমি চাষ করতে পারে। 48 জন কৃষক 25 দিনে 15 বিঘা জমি চাষ করতে পারে এবং তাহলে 60 জন কৃষক কত দিনে 18 বিঘা জমি চাষ করতে পারবে। এটাও সিম্পল, সাধারণ ঐকিক নিয়মের অঙ্ক। এই সাধারণ ঐকিক নিয়মের অঙ্ক আমরা এখন কি করব সেটাই দেখাই। এটা করার জন্য দেখো, আমরা অঙ্কের ভাষায় এটাকে প্রকাশ করি। তাহলে প্রথম বার করতে হবে কি, কত দিন, সময়টা বার করতে হবে। তাহলে কৃষক সংখ্যা, জমির পরিমাণ, কৃষক সংখ্যা, জমির পরিমাণ এবং সময়। আচ্ছা, তাহলে কৃষক সংখ্যাটাকে আমরা জন হিসেবে লিখব। তাহলে জমির পরিমাণকে বিঘায় যাব এবং সময়টা দিন এককে মাপব। আচ্ছা, দেওয়া আছে 48 জন কৃষক 25 দিনে, না সরি 48 কৃষক 15 বিঘা জমি চাষ করে 25 দিনে। পরপর আমি সাজিয়ে নিলাম। আমাকে যেভাবে দিয়েছে সেইভাবে কিন্তু এখানে ক্রমটা নেই, আমার সেটাকে শেষে দেওয়া আছে, তাই আমি ঘুরিয়ে লিখে নিলাম 48 জন কৃষক 15 বিঘা জমি চাষ করে 25 দিনে। তাহলে আমাকে জানতে চেয়েছে 60 জন কৃষক 18 বিঘা জমি চাষ করবে কত দিনে। হ্যাঁ, ঐকিক নিয়মের ক্ষেত্রে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে কার সাথে কোন সম্পর্ক। আমি এখানে পাচ্ছি কি, এখানে আমি সময় বার করছি, তাহলে সময়ের সাথে বাকিদের সম্পর্কটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক সেটা আমাকে কিন্তু দেখে নিতে হবে। তাহলে কৃষক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক আর জমির পরিমাণের সাথে সময়ের সরল সম্পর্ক। হয়েছে? আচ্ছা, এবার এইটার উপর ভর করে কিন্তু আমি ঐকিক নিয়মটা খুব সহজেই করে ফেলবো। দেখো 5 লাইনে হবে এই ঐকিক নিয়মগুলো যখন 3টে রাশিমালা আছে। তাহলে 48 জন কৃষক 15 বিঘা জমি চাষ করে 25 দিনে। আচ্ছা, এবার 48 থেকে এক কৃষক সংখ্যা কমে যাচ্ছে, তাই সময় বেড়ে যাবে। কৃষক সংখ্যা কমে গেলে সময় বাড়বে, কারণ ব্যস্ত সম্পর্ক আমরা বলেছি, তাই তো? কারণ কোনো একটা কাজ, নির্দিষ্ট কাজের পরিমাণ যদি আমি কম লোক দ্বারা করাই তাহলে সেই কাজের সময় কিন্তু বেড়ে গেল। এবার একজন এক বিঘা জমি চাষ করছে, তাহলে 25 গুণ 48 ভাগ 15 হবে, কারণ এই ধাপে আমার জমির পরিমাণ কমে গেছে, 15 থেকে 1 হয়ে গেছে, তাই সময়টাও 15 দিয়ে ভাগ হয়ে যাবে। জমির পরিমাণ কমে গেছে, তাই জমি চাষ করার সময়টাও কমে যাবে। হয়েছে? এবার কি, এবার যেটা চেয়েছে 60, তাহলে 60 জন কৃষক 1 বিঘা জমি চাষ করে, 25 গুণ 48 ভাগ 15 এটা ছিল। এবার আমি কৃষককে বাড়িয়ে দিয়েছি, কৃষক সংখ্যা বেড়ে গেছে, তাহলে আমার সময় কম লাগবে। তাহলে 60
নিচে গুণ করলাম। হয়েছে? আর কি না 60 জন কৃষক জমির পরিমাণ এখন 18 বিঘা চাষ করবে। এবার দেখো কাজের পরিমাণ বেড়ে গেছে, তাই ওপরে গুণ করব, নিচে 15 গুণ 60। এইটা আমি কাটাকাটি করব। এটাকে কাটাকাটি করলে কি দিয়ে করা যায়? আমরা যদি এটাকে কাটাকাটি করি, আচ্ছা আমি কাটাকাটিটাকে রাফে করছি, অঙ্কের মাঝখানে কাটা না করে আমি এটাকে রাফিতে একবার লিখে নিচ্ছি, তাহলে আমার কাটাকাটি করতে সুবিধা হবে, বা ভুল হলেও আমি আবার গোটা অঙ্কটা নষ্ট হবে না। পরীক্ষার খাতায় তোমরাও এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো, তাতে করে তোমাদের সময়টা বাঁচবে, মূল অঙ্কটা কাটাকাটি করতে হচ্ছে না। আমি যদি 12 দিয়ে কাটি 4 5, 5 দিয়ে কাটলে 5 5 25, আবার 5 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 6, 24। তাহলে আমার কত সময় লাগবে? 24 দিন সময় লাগবে। অতএব 60 জন কৃষক 60 জন কৃষক 24 দিনে 18 বিঘা জমি চাষ করবে। 18 বিঘা জমি চাষ করতে পারবে। হয়েছে? ওকে, এবার পরের অঙ্ক দেখো, ইংলিশ মিডিয়ামে এটাই। ইংলিশ মিডিয়ামে কি বলা হয়েছে? একই প্রবলেম না, 48 ফার্মার্স ক্যান প্লাগ 15 বিঘা প্ল্যান্ট ইন 25 days. 48 farmers can plug 48 farmers can plug 15 বিঘা of land in 25 days. How many days will 60 farmers take to plug 18 বিঘা of land? ঠিক আছে, তাহলে এটাকে আমরা কোন মেথডে করব? এটাকে আমরা ইউনিটারি মেথডে করব। দেখা যাক ইউনিটারি মেথডে আমরা কিভাবে করি। বলেছে 14 ফার্মার, তাহলে ইউনিটারি মেথডে করতে গেলে আমরা আগে ম্যাথমেটিক্যাল যে স্কিমটা হয় সেই স্কিমটা আগে সাজিয়ে নিই। তাহলে কি প্রথমে হচ্ছে নাম্বার অফ ফার্মার, নেক্সট হচ্ছে ল্যান্ড, কতটা ল্যান্ড আমি প্লাগ করছি, এবং টাইম, তাহলে নাম্বার অফ ফার্মার এটা একটা কাউন্টিং, তাহলে কাউন্টেবল। ল্যান্ডের ইউনিট হচ্ছে বিঘা, আর টাইমের ইউনিট এখানে ডে। হয়েছে? তাহলে 48 ফার্মার্স 15 বিঘা অফ ল্যান্ড 25 days, আর চেয়েছে 60 ফার্মার্স ক্যান প্লাগ 18 বিঘা ইন হাউ মেনি ডেজ। ওকে, তাহলে আমি এটাকে ইউনিটারি মেথডে আছে, তার আগে ইউনিটারি মেথডে সাজানোর আগে আমাকে রিলেশনটা আগে দেখে নিতে হবে। বলছে রিলেশন বিটুইন নাম্বার অফ ফার্মার্স and time is inverse. কেন ইনভার্স? না, আমি যদি নাম্বার অফ ফার্মার কমিয়ে দিই বা রিডিউস করি, সেক্ষেত্রে আমার টাইম কিন্তু ইনক্রিজ করবে। যে রিকোয়ার্ড টাইম, কাজের লোক যদি কমে যায় তাহলে কাজের সময় কিন্তু বাড়তে থাকবে। একইভাবে রিলেশন বিটুইন land and time is direct বা সরল সম্পর্ক। কারণ জমির পরিমাণ বা অ্যামাউন্ট অফ ল্যান্ড যদি বেড়ে যায় তাহলে আমার টাইমটাও কিন্তু বেড়ে যাবে। বুঝছেন? তাহলে এখান থেকে আমি কিভাবে সাজাবো না, 48 ফার্মার্স can plug 15 বিঘা of land, 15 বিঘা land in 25 days. তাহলে 1 farmers can plug 15 of land in
25 into 48 day. One farmer can plough 1 bigha of land in 25 into 48 by 15 day. তাহলে এখানে ল্যান্ডের পরিমাণ গেছে, তাই টাইমটাও ডিভাইড করে দিয়েছি। Now 60 farmer can plough 1 bigha of land in 25 into 48 by 15 into 60, কারণ নাম্বার অফ ফার্মার যদি বেড়ে যায় তাহলে আমার টাইমটাও কিন্তু কম লাগবে। Then 60 farmers can plough 18 bigha of land in 25 into 48 into 18 by 15 into 60 day. এবার এটাকে আমরা রিডিউস হবো কোথায়? আমি রাফে নিয়ে গিয়ে রিডিউস করছি, তাহলে আমার ভুল হওয়ার চান্সটা কম থাকবে। ভুল হলেও আমার মূল যে অঙ্ক, খাতার মধ্যের অঙ্কটাকে কাটাকাটি করতে হচ্ছে না। তাহলে কি হবে? 12 দিয়ে যদি কাটাকাটি করি, 4 12s are 48, 5 12s are 60, 5 5s are 25, 5 3s are 15, 3 6s are 15, তাহলে 4 into 6 equal to 24। তাহলে এখানে পেয়ে গেলাম 24 days। তাহলে এখানে আনসার আমি করতে পারি, how many days will এত take? Therefore 60 farmers will take 24 days to plough 18 bigha of land, 18 bigha of land। আচ্ছা, হয়ে গেল। এবার আমাদের লাস্ট প্রবলেমটা পড়ে আছে। লাস্ট প্রবলেম কি? ফাইন্ড দ্য, আচ্ছা বেঙ্গল মিডিয়ামটা আগে করে নিই আমরা। লাস্ট প্রবলেম আমাকে বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 598, 709, 824কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 598, 709 এবং 894কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে। কি করা হবে এখানে? প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ, এই একটা টার্ম বা এই একটা ইডিয়াম যদি বলি, সেক্ষেত্রে নিয়ম কি? 4-এর চ বলছে 598, সংখ্যাগুলো হচ্ছে 598, 709 এবং 894, তিনটে সংখ্যা প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ। প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ মানে আমাকে প্রত্যেকটা সংখ্যা থেকে প্রত্যেকটা সংখ্যাকে বিয়োগ করতে হবে। তাহলে আমি 709 থেকে 598কে বিয়োগ করতে পারি, আমি 894 থেকে 709কে বিয়োগ করতে পারি, আবার 894 থেকে আমি 598 বিয়োগ করতে পারি। তাহলে এই তিনখানা বিয়োগ কিন্তু আমার জন্য করা যেতে পারে। তাহলে এখানে কি হবে? এখানে হবে 1, এখানে হবে 1, এখানেও হবে 1, হয়েছে। এবার এখানে দেখো, এখানে করলে 5, এখানে করলে 8, এখানে করলে 1, এখানে বিয়োগ করলে 6, এখানে করলে 9, এখানে করলে 2, হয়েছে। এবার যে তিনটে সংখ্যা হলো, আমাকে বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা। তাহলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা মানে কি? আমায় সাগু করতে হবে নির্ণেয় সংখ্যা দ্বারা, তাই তো? নির্ণেয় সংখ্যা দ্বারা যদি করতে হয় তাহলে আমাকে গসাগু করতে হবে। এবার তিনটে বড় বড় সংখ্যা আছে, এটাকে উৎপাদকের সাহায্যে গসাগু না করে আমরা ভাগ পদ্ধতিতে গসাগুটা করে ফেলি। তাহলে 111 দিয়ে আমি 185কে ভাগ করতে চেষ্টা করি। 111কে 111 বিয়োগ করে কত হবে? 4, 7, মিলছে না। 111 ভাগ করলে 1 দিয়ে 74, বিয়োগ করলে 7, বিয়োগ করলে 3, 74 এবার মিলে যাবে 2 দিয়ে 74, 37 দুগুণে 74, হয়েছে। তাহলে প্রথম দুটোর গসাগু বের 37। এবার এই 37
আর এখানে এই 296 কে ভাগ করব। কত দিয়ে যেতে পারে? দেখো সংখ্যাটি যথেষ্ট বড় এবং দুটো ঘর নিয়ে যাবেন না, আমাকে 3টে ঘরই করতে হবে। 6 আছে, 7-এর সাথে কি গুণ করলে 6 হতে পারে? 7 8 56 6 হয়, তাহলে আমি 8 দিয়ে গুণ করে ট্রাই করি একবারে। 7 8 56, হাতে 5, 3 8 20, 5 29, মিলে গেল। আচ্ছা, তাহলে কি হতে পারে না, গসাগু পেয়ে গেছি 37। তাহলে আমি এখানে গসাগু সমান 37, আর এটাই হবে আমার সেই বৃহৎ সংখ্যা। তাহলে অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা, নির্ণেয় বৃহত্তম সংখ্যা 37 হয়েছে। আচ্ছা, এবার আমি পরেরটায় যাই, ইংলিশ মিডিয়ামে। ইংলিশ মিডিয়ামের লাস্ট প্রবলেম কি? এই প্রবলেমটাই ইংলিশ মিডিয়ামের লাস্ট প্রবলেম আমাকে দিয়েছে। The find the greatest bar which when divide 598, 709 and 894 leave equal remainder in each case. Leave equal remainder in each case. দেখো কিভাবে হয়। আমরা যদি এই অঙ্কটাকে লিখি তাহলে 598, 709 and 894 ইকুয়াল রিমাইন্ডার ইন ইচ কেস। সেই ইকুয়াল রিমাইন্ডারটা আমাকে বলে দেয়নি। যদি রিমাইন্ডারটা বলে দিত তাহলে আমি মাইনাস করে 8 সেভ করতাম, কিন্তু রিমাইন্ডারটা যেহেতু আমাকে বলে দেয়নি তাই আমি কি করব, প্রত্যেকটা নাম্বার থেকে প্রত্যেকটা নাম্বারে মাইনাস করব। দ্যাট ইজ 709 minus 598, 894 minus 709 and 894 minus 598। প্রত্যেকটা থেকে প্রত্যেকটাকে মাইনাস করো, মাইনাস করলে কি পাবো? 1 1 1, 5 8 1, এটা মাইনাস করলে 6 9 2। তাহলে কি করব না, 111 দিয়ে আমি 185 কে ডিভাইড করি, তাহলে 1 দিয়ে 1 মাইনাস করে 74, আবার 111 কে ডিভাইড করছি 1 দিয়ে 74 মাইনাস করলে 37, 37 কে দিয়ে আমি 74 কে ডিভাইড করছি, তাহলে 37 2s are 24, তাহলে এখানে পেয়ে গেলাম 37। এবার এই 37 দিয়ে আমি 296 কে ডিভাইড করব। এই 37 দিয়ে আমি 290 কে ডিভাইড করব, 8 দিয়ে 296 মিলে যাবে। therefore HCF কত? HCF সমান পেয়ে গেলাম 37। তাহলে এটাই হচ্ছে আমার গ্রেটেস্ট নাম্বার। therefore the greatest number is the greatest বা required greatest number is required greatest number is 37। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমার সবকটা প্রবলেমের উত্তর। আমরা যদি এই পদ্ধতি মেনে পরপর পরপর করতে পারি তাহলে কিন্তু আমাদের ভুল আর কোনো সমস্যা থাকবে না। মাথায় রাখতে হবে অঙ্ক পরীক্ষা ভালো করার জন্য আমাদের প্র্যাকটিস কিন্তু বাড়াতে হবে। আশা রাখবো পরের পরীক্ষা থেকে সবার পরীক্ষা ভালো হবে এবং সবাই অ্যাটলিস্ট আমার হাতের কোশ্চেনে 30+ মার্কস স্কোর করবে, তাহলে কিন্তু তোমাদের একটা চান্স থাকবে। ঠিক আছে, পরের দিন দেখা হবে, টাটা।